শশী চলে যাওয়ার পরপরই তাহসিনের কাছে ফোন এল। রাজীব সাহেব ফোন করেছেন। তাহসিন ফোন ধরতেই বললেন, ইয়াং ম্যান, তোমার বই ছাপা হয়ে গেছে। তাহসিন অবাক হয়ে গেল। সে ভেবেছিল লোকটা বইয়ের কথা হয়তো ভুলেই গেছে, অথবা তার গল্প পছন্দ হয়নি। কারণ পাণ্ডুলিপি দেওয়ার পর রাজীব সাহেব একবারও তাকে ফোন করেননি। সেও লজ্জায় খোঁজ নেয়নি। সে কোনো রকমে বলল, বই ছাপা হয়েছে সত্যি? হ্যাঁ, আজই কাজ শেষ হয়েছে। কাল এসে বই দেখে যাবে। আর কাজের কথা বলি একটু, তোমার গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার প্রকাশনীর প্রথম বই এটা। তোমার জন্য রাখা সম্মানীটা কাল এসে নিয়ে যেও। বইটাও তো দেখতে হবে। আর তোমার জন্য কিছু কপি রাখা হয়েছে, সেগুলোও নিয়ে যেও। তোমাকে এতদিন জানানোর কথা মনে হয়নি, যা ব্যস্ত ছিলাম। আর তুমিও একবার খবর নিলে না। কিন্তু যদি বইয়ের বিক্রি ভালো না হয়? এখনই টাকা নেব কেন? বিক্রি না হলে না হোক, তোমার যেটা প্রাপ্য সেটা পাবে। আর বই ভালো বিক্রি হবে আমার বিশ্বাস। তুমি কাল 10টায় চলে এসো। তাহসিন ফোন রেখে বিছানায় বসল আস্তে আস্তে। চোখ বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল অনেকবার। তার এত বড় বিপদ উদ্ধার হয়েছে। টাকা পাবে, তার চেয়ে বড় কথা, তার লেখা বইতে ছাপা হয়ে গেছে। মোহনার কোচিং সকাল 8টায়। সে রেডি হয়ে দেখল নিয়ে যাওয়ার মতো কেউ নেই। সুমন সকাল সকাল বেরিয়ে গেছে কোথায়, বাবা অফিসে চলে গেছে আজ আগেই। আরহান পড়ে পড়ে ঘুমাচ্ছে। শনিবার তার বন্ধের দিন। এদিন সকালে তাকে জাগানো অসম্ভব ব্যাপার। অগত্যা মোহনা একাই রওনা হল। যা হবে দেখা যাবে। কিন্তু সে ভয়ও পাচ্ছে। মাহাদির সাথে দেখা হলে কি হবে? ইস, তার চিঠি পেয়ে যদি ছেলেটা না আসতো আজ, কত ভালো হতো। তবে তার প্রার্থনা মঞ্জুর হল না। অর্ধেক রাস্তা যেতেই মাহাদিকে দেখা গেল। সেই আগের স্টাইল, গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে এই সকালবেলাতেও কালো চশমা। কোনো দিকে তাকিয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। মোহনা দ্রুত হেঁটে মাহাদিকে পাশ কাটিয়ে চলে এল। কিন্তু লাভ হল না। কিছুদূর যাওয়ার পর পেছনে থেকে দুটো বলিষ্ঠ হাত তাকে প্রায় উঠিয়ে নিয়ে গেল। মুখটা বেঁধে ফেলল কাপড় দিয়ে। কোলে করে গাড়িতে উঠিয়ে দিল। হাত পাও বেঁধে ফেলল। তারপর গাড়ি স্টার্ট দিল। মোহনা ভয়ে কাঁপছে। চোখ বেয়ে নেমে আসছে অঝোর ধারা। মাহাদি সেদিকে ফিরেও চাইল না। প্রচণ্ড স্পিডে গাড়ি ছুটিয়ে চলল। মিষ্টি একটা সকাল। সোনালি রঙা রোদটা ছুঁয়ে দিয়ে যাচ্ছে স্বর্ণর মুখ। শীত আসবো আসবো করছে। সকালের দিকটা হালকা ঠান্ডার আমেজ। চোখ বুজে গা জুড়ানো বাতাসটা উপভোগ করল স্বর্ণ। চোখ বন্ধ করলে তার সামনে সবার আগে যে মুখটা ভেসে সেটা হলো তাহসিন। কতদিন ঠিকমতো কথা হয় না তার সাথে। কি হয়েছে সে জানেও না। তার সাথে কথা বলতে এত কি আপত্তি? সে কি করেছে? পরক্ষণেই মনে হলো, আচ্ছা, তাহসিন রাতে তাকে ফোন করে বিজি পায়নি তো? তাহসিন রাতে সাধারণত ফোন করে না, তবে মাঝে মাঝে হঠাৎ করে ফেলে। মাঝরাতে, উল্টোপাল্টা সময়ে। ঘুম ভাঙিয়ে তার ঘরে নয়তো ছাদে যেতে বলে। হতেও তো পারে এই কদিন এসে ফোন করেছিল। এক দারুণ অপরাধবোধ জাগল স্বর্ণর মনে। সে নিজেই ভেবে পেল না যে ধ্রুবকে সে দেখতেই পারত না, তাকে এত সময় কেন দিচ্ছে। নাকি তাহসিন এখন আগের মতো তার সাথে কথা বলে না বলে সে ধ্রুবর মধ্যে ভালো লাগা খুঁজে পাচ্ছে। ছি, নিজের প্রতি নিজের ঘৃণা হল স্বর্ণর। এমন একটা নড়বড়ে বিপদের সময়ে সে স্বার্থপরের মতো নিজেরটা কি করে ভাবল। তীব্র অনুশোচনায় কাঁদতে কাঁদতে স্বর্ণ ফ্লোরে বসে পড়ল।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলল। মৌনি তাকে দেখে দৌড়ে এলো। কি হয়েছে স্বর্ণ আপু? এই স্বর্ণ আপু, কি হয়েছে? স্বর্ণ মোহনার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, যা এখান থেকে, এক্ষুনি যা। ধমক খেয়ে মৌনি কথা বাড়াল না, চলে গেল। নিচে গিয়ে দেখল কেয়া, শশী, মুনিরা, তাহসিন খেতে বসেছে। সে সেখানে গিয়ে বলল, স্বর্ণ আপুর কি যেন হয়েছে, ফ্লোরে বসে কাঁদছে অনেক। আমি জিজ্ঞেস করাতে ধমক দিয়ে দিল। মুনিরা বললেন, চল তো গিয়ে দেখি। শশী ঠান্ডা গলায় বললেন, যেতে হবে না মুনিরা, ও এমনি ঠিক হয়ে যাবে। মেয়েরা বড় হলে তাদের একটু স্পেস দিতে হয়, সব ব্যাপারে নাক গলানো ঠিক না। মুনিরা আর গেলেন না। তবে তাহসিনের আর খাওয়া হল না। ইচ্ছে হল ছুটে স্বর্ণর কাছে চলে যায়, কিন্তু সেটা করার অধিকার বোধহয় সে হারিয়েছে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে খাবার রেখেই উঠে চলে গেল। শশী দেখেও বললেন না কিছু। মোহনার মনে হল অনন্তকার পার হয়ে গেছে। তাকে নিয়ে বুঝি মাহাদি আজ পুরো পৃথিবী পার হয়ে যাবে। গাড়ি চলছে তো চলছেই। বহুক্ষণ পর একটা সময় গাড়ি থামল। তখন ভর দুপুর। চারদিকে কড়া রোদে তাকানো দায়। মাহাদি মোহনার বাঁধনগুলো খুলে দিল। মুখ খোলার সাথে সাথপ মোহনা চিৎকার করে বলল, এটা কেন করলে তুমি? কোথায় নিয়ে এসেছ? আমি। আর বলতে পারল না মেহনা। কেঁদে ফেলল। মাহাদি তাকে বলল, বেরিয়ে এস মোহনা, জায়গাটা অনেক সুন্দর। মেহনা দাঁত কিরমির করে উঠে বসল। বাধা জায়গাগুলোতে ব্যথা করছে, ঠিকমতো নড়তে পারছে না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাহাদির পেছনে পেছনে গেল। জায়গাটা আসলেই সুন্দর। সাদা রং করা একতলা বাড়ি, চারপাশে সবুজ লন। বাড়ির পাশে ফোয়ারা, ফোয়ারার মাঝখানে শ্বেতপাথরের নগ্ন নারী মূর্তি। কেমন যেন লাগলো দেখে। বাড়ির আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। গাড়ি যেখানে রেখেছে সেখান থেকে নুড়ি পাথর বিছানো রাস্তা চলে গেছে বাড়ির দরজা পর্যন্ত। মাহাদি সেই পথ ধরেই হাঁটছে। দরজার সামনে দাঁড়িয়ে পেছনে তাকালো সে। মোহনা ধীর পায়ে হাঁটছে। ওকে এখানে কেন নিয়ে এসেছে মাহাদি নিজেও জানে না, শুধু জানে বোঝাপড়া করতে হবে, মোহনার কষ্টটা দূর করতে হবে। ওকে কষ্টে ফেলে সে কখনো শান্তি পাবে না। মোহনা ভেতরে ঢুকলে মাহাদি দরজা বন্ধ করে দিল। ভেতরটা ভীষণ সুন্দর, তবে মোহনার কেমন অস্বস্তি হচ্ছে। মাহাদি তাকে কেন নিয়ে এসেছে কিচ্ছু বুঝতে পারছে না। মাহাদি বলল, মোহনা, বসো। কষ্ট হচ্ছে তোমার, একটু পর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মোহনা বসল। মাহাদি তার জন্য পানি নিয়ে এল। পানিটা এক ঢোকে খেয়ে নিয়ে মোহনা জিজ্ঞেস করল, এখানে আর কেউ থাকে না? কেয়ারটেকার থাকে। কার বাড়ি এটা? আমার। বাবা মাঝে মাঝে নিরিবিলি থাকার জন্য বাড়িটা করেছিলেন। কোনো জায়গা এটা? আশুলিয়া। এতদূর নিয়ে এসেছ? হ্যাঁ, কারণ কথাগুলো বলার মতো জায়গা অন্তত ঢাকায় নেই। তোমার সাথে সব বোঝাপড়া হবে। সময় প্রয়োজন। আমার সময় নেই। অলরেডি বাসায় ফেরার টাইম হয়ে গেছে। আমাকে যেতে হবে। আগে কথা হবে, তারপর বাকি সব। মাহদির দৃঢ় কণ্ঠে বলা কথাটা শুনে মোহনা আর কিছু বলতে পারল না। তার ভয় হচ্ছে এখন। কি বলবে সে? মাহাদি জিজ্ঞেস করবে সে তাকে কিভাবে ঠকিয়েছে। সে কি বলতে পারবে, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে বাসলে না, এটাই অপরাধ? আসলেই কি মাহাদির কোনো দোষ আছে?
তার ইলোরার সাথে সম্পর্ক তো সেই আগে থেকেই, কানাডা থাকাকালীন সময়ের। তাহলে সে তো দোষ করেনি। ভাবতে ভাবতে মাহাদি চলে আসল সোফায় মুখোমুখি বসে বলল, মোহনা, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে? করো। তুমি কাউকে ভালোবাসো? মোহনা জবাব না দিয়ে মাথা নিচু করে ফেলল। মাহাদি আবার জিজ্ঞেস করল, বলো, কাউকে ভালোবাসো? মোহনা নিশ্চুপ। মাহাদি এবার বলল, তুমি আমাকে ভালোবাসো মোহনা? মোহনার চোখের পানি উপচে উঠল। সে মাথাটা আরো নিচু করে ফেলল। নিঃশব্দে গড়িয়ে পড়ল পানি চোখের কোল বেয়ে। মাহাদি বলল, সরি মোহনা। সরি কেন? জানি না। আমি সরি। ভুল আমার ছিল। আমার বোঝা উচিত ছিল তুমি কখনো আমাকে ভালোবাসবে না। আমি তোমার যোগ্য নই। মাহাদি চোখমুখ শক্ত করে বলল, এসব কেমন কথা? তুমি আমার যোগ্য হবে না কেন? তুমি কত ভালো মেয়ে জানো? আমার সমস্যাটা অন্য জায়গায়। তুমি তো জানো। হ্যাঁ জানি। মেনেও নিয়েছি। কিন্তু তোমার সাথে কথা বললে আমার কষ্ট হয়। তুমি প্লিজ আমার সামনে এসো না। কিন্তু আমরা ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? না পারি না। কারণ আমি তোমাকে আর শুধুই ফ্রেন্ড ভাবতে পারছি না। তাই সম্পর্কটা আর আগের মতো হবে না। মাহাদি কিছু বলল না। অপরাধীর মতো বসে রইল কিছুক্ষণ। তারপর মোহনার পাশে এসে বসে মোহনার হাত দুটে ধরে বলল, তুমি আমাকে কখনো ক্ষমা করবে মোহনা? প্রথমে অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন ভেবে দেখেছি তোমার আসলে দোষ নেই। দোষ আমার ভাগ্যের। আমি তোমার উপর রেগে নেই। মাহাদির কি হল, সে হঠাৎ মোহনাকে জড়িয়ে ধরে করে ওর ঠোঁটে চুমু খেল। মোহনার সারা শরীর শিরশির করে উঠল। সে ঝট করে সরে গেল মাহাদির কাছ থেকে। বিস্ময়ে হতবাক হয়ে গেছে। মাহাদি মোহনার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে বলল, সরি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। আমি কানাডা চলে যাব। আর আমাকে দেখতে হবে না তোমার। কিন্তু তুমি এই কাজটা কেন করলে? মাহাদি সেটার উত্তর না দিয়ে বলল, চলো, বাসায় যাবে না? দেরি হয়ে যাচ্ছে তোমার। মোহনা নির্বাক হয়ে মাহাদির সাথে ফিরে গেল। বাকিটা রাস্তা কোনো কথা হলো না দুজনের। শুধু মোহনার ফোপানির শব্দ আসতে লাগল থেকে থেকে। তাহসিন মোট 20,000 টাকা পেল। বইয়ের বিক্রি ভালো হলে আরও পাবে। কথাবার্তা হয়েও গেছে। তার প্রথম গল্পের বইয়ের নাম অশ্রুধারা। প্রচ্ছদটা দারুণ। গাঢ় নীল আকাশের এক কোণে একটা সাদা শাড়ি পরা মেয়ে চুলগুলো মেলে দিয়ে হাঁটু মুড়ে বসে আছে। চোখ দুটি ভারী বিষণ্ণ। প্রথম দেখাতেই ছবিটার প্রতি মায়া জন্মে যায়। বইয়ের গল্পটা ঠিক প্রেমের নয়। জীবনের নানা পরিস্থিতিতে একটা নারীর সংগ্রামের গল্প। তাহসিন সৌজন্য কপি পেয়েছে 10টা। সে প্রথম কপিটা তার মাকে কুরিয়ার করে দিল। একটা দিল শশী আন্টিকে। 2টো বন্ধুকেও পাঠিয়ে দিল। তবে যাকে দেখাতে সবচেয়ে বেশি ইচ্ছে করছে তাকেই দেখাতে পারছে না। স্বর্ণ কত খুশি হতো বইটা দেখলে। স্বর্ণর আজকে ক্লাস নেই। বিকেলে প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে। তার যেতে ইচ্ছে করছে না, তবুও যেতেই হবে। বিকেলে অনুষ্ঠান। সে দুপুরের দিকে শাড়ি পরে রেডি হয়ে বের হল। এর মধ্যে সে তাহসিনের সামনে পড়েও নি। তার সামনাসামনি কি করে হবে সেই চিন্তায় মাথা ঘুরছে স্বর্ণর। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে হঠাৎ স্বর্ণকে তার এক বান্ধবী ডেকে নিয়ে গেল। 4 তলায় একটা ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিল। স্বর্ণ অবাক হয়ে দেখল রুমটা ফুলে ভর্তি।
সব গোলাপ। পুরো ঘরে সুন্দর করে সাজানো হয়েছে। বেঞ্চগুলো সরিয়ে কোনায় জড়ো করে রুমের মাঝামাঝি জায়গায় বড় করে ফুলের পাপড়ি দিয়ে লেখা আই লাভ ইউ স্বর্ণ। স্বর্ণ ভয় পেয়ে গেল। এটা নির্ঘাত ধ্রুবর কাজ। এখন কি হবে? একটি পর সত্যি ধ্রুব এলো। দরজা খুলে ঢুলে স্বর্ণর সামনে হাঁটু গেড়ে বসল। একগুচ্ছ আধফোটা টকটকে লাল গোলাপ সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি স্বর্ণ। তুমি কি আমাকে একটু ভালোবাসবে? স্বর্ণর গলা শুকিয়ে কাঠ। সে দ্রুত চিন্তা করে নিল কি করতে হবে। ধ্রুব তখনও ওভাবেই বসে আছে। স্বর্ণ নিজেও বসে পড়ল। ধ্রুবর হাত থেকে ফুলগুলো নিয়ে মাটিতে রেখে বলল, আমার আপনার সাথে কথা আছে। আশা করি আপনি শুনবেন। কি কথা আবার? দেখো, ভালোবাসায় কোনো এক্সকিউজ হয় না। তুমি হয়তো অজুহাত দেখাবে, এটা হতে পারে না ইত্যাদি। কিন্তু একটু সাহস করে দেখো, ভালোবাসা অনেক চমৎকার একটা ব্যাপার। সেটা না, আপনাকে আমার কথা শুনতে হবে। কথাগুলো খুব জরুরি। আচ্ছা, চলো। স্বর্ণ ধ্রুবকে নিয়ে ভার্সিটির ভেতর লেকের পাশে গিয়ে বসল। পানিতে আকাশের ছায়া পড়েছে। স্বচ্ছ পানিতে কখনো বা মাছের খেলা দেখা যাচ্ছে। ধ্রুব সেদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মনে মনে গুছিয়ে নিচ্ছে কি বলবে। স্বর্ণ বলল, জানেন, আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব বড় কিছু না, মোটামুটি ধরনের। সেদিন হঠাৎ করে একটা হাত আমার হাতটা ধরে ফেলে। এমন একটা হাত যেটা আর কখনো আমার হাত ছাড়েনি। আমি মানুষটাকে তারপর চিনতে পারি। তার মতো সরল সোজা আর অসাধারণ ব্যক্তিত্ব বোধহয় আর কোথায়ও দেখিনি। আমি আস্তে আস্তে জানলাম, সেই মানুষটা আমাকে ভালোবাসে। আপনি বুঝতে পারেন এটা কত ভয়ঙ্কর একটা অনুভূতি। আমি যে মানুষটাকে ভীষণ শ্রদ্ধা করি, পছন্দ করি, সে আমাকে ভালোবাসে। আমি তখন এটাও বুঝতে পারলাম যে আমিও তাকে ভালোবাসি। যদিও নিজের ওপর সন্দেহ রয়ে গেছিল, তবুও তার প্রতি সন্দেহ ছিল না। সেই মানুষটা খুব কষ্টে আছে জানেন, অথচ আমার ভালোবাসা এত নড়বড়ে যে আমি তাকে এর মাঝে আরও কষ্ট দিচ্ছি। তবুও সে মনের টান দিয়ে আমাকে এত শক্ত করে বেঁধে রেখেছে যে আমার সেখান থেকে বের হওয়ার কথা চিন্তা করাও দেয়। আমি দুঃখিত ধ্রুব। আপনার প্রপোজাল আমি একসেপ্ট করতে পারবো না। একটা কথা বলো তো, তুমি সত্যি তাকে ভালোবাসো? যদি তাই বাসতে তাহলে তাকে কখনো কষ্ট দিতে পারতে না। আমার ধারণা তার প্রতি তোমার একটা মোহ কাজ করত, তবে ভালোবাসা না। ভালোবাসলে তোমার পুরোটা জুড়ে সেই থাকত। আমি জায়গা করতে পারতাম না। না, আপনি একটু ভুল বুঝছেন। আমাদের মধ্যে আপনি কখনোই আসেননি। আপনার সাথে কথা বলেই আমি বুঝতে পেরেছি আমি তাকে কতটা ভালোবাসি। সত্যি বলতে আমি যখন বুঝতে পারলাম যে তার সাথে অন্যায় করছি, তখন থেকে আমি ভালো নেই। খুব খারাপ আছি। তাই সিদ্ধান্ত নিয়েছি তাকে এখন থেকে খুব ভালোবাসব। যতটা সে পাওয়ার যোগ্য। আমি আশা করি আপনি বুঝবেন। ধ্রুব উঠে পড়ল। একটু হাসার চেষ্টা করে বলল, আমি তোমাকে ভালোবাসি স্বর্ণ। তাই চাই তুমি ভালো থাকো। তোমার ভালো থাকা যদি অন্য কেউ হয় তাহলে তাকে নিয়েই ভালো থেকো। আর কখনো তোমাকে ডিস্টার্ব করতে আসব না। স্বর্ণ অবাক হয়ে গেল। সে চিন্তাও করেনি ধ্রুব এত সহজে বুঝবে ব্যাপারটা। স্বর্ণ চোখ মুছে মনে মনে বলল, আপনি ভীষণ ভালো একটা ছেলে ধ্রুব। আপনি আপনার চেয়েও দারুণ একটা মেয়ে পাবেন জীবনে। মোহনা বিকেলে বাড়ি ফিরে ঘরে বসে কাঁদছে। মুনিরা তাকে অনেক জিজ্ঞেস করার পরও কিছু বলেনি। কিছু খায়নি আসার পর থেকে। এত দেরি করে কোত্থেকে এসেছে সেসব কিচ্ছু বলেনি।
আর বাকিরা তার কাছেই যেতে পারছে না। চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলছে মোহনা। শশী তখনও তার কাছে যায়নি। উনি অনেকক্ষণ সহ্য করলেন। তারপর গেলেন মোহনার ঘরে। দরজা বন্ধ করে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে বলতো মা? মোহনা কথা বলতে পারছে না। শশী আবারও জিজ্ঞেস করলেন, বল, কি হয়েছে? আমি না তোর বন্ধুর মতো? সব বলে দিল, অনেক হালকা লাগবে দেখিস। তোকে অনেকদিন ধরেই অন্যরকম দেখছি, কিন্তু জিজ্ঞেস করার মতো সুযোগ পাইনি। তোর ওপর দিয়ে এত কিছু চলে গেল, অথচ আমি নজর দেওয়ার সময় পাইনি। আমি খুব খারাপ মা, বলতে বলতে কেঁদে ফেললেন শশী। মোহনা মায়ের কান্না দেখে নিজের কান্না থামিয়ে ফেলল। মাকে শক্ত করে ধরে বলল, তুমি অনেক ভালো মা, একদম কাঁদবে না। আমি তোমাকে সব বলবো। বল। মোহনা তার মাকে সব খুলে বলল, প্রথম দিন থেকে আজ পর্যন্ত, শুধু শেষের একটা ঘটনা বাদ রেখে। শশী চুপচাপ সব শুনলেন। এক গ্লাস পানি খেয়ে বললেন, মাহাদির বাবা একসময় তোর বাবার বন্ধু ছিল। সেই লোকটা কিছু টাকার জন্য তোর বাবার নামে অনেক কিছু রটিয়েছিল, যার কোনোটা সত্যি ছিল না। এসবের কারণে তোর বাবার চাকরিটা চলে যায়। সেই জায়গায় আসে অন্য লোক। যে লোকটা মাহাদির বাবাকে টাকা খাইয়েছিল, ওই লোক সারা জীবন মানুষকে ঠকিয়ে গেছে, দুর্নীতি করে এত বড়লোক হয়েছে। ছেলেটা আসলেই কেমন আমি জানি না, তবে যেরকম বীজ সেরকম ফলিত হওয়ার কথা, তাই না মা? তুই ওকে ভুলে যা। অনেক বড় হতে হবে তোকে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে। আবিরটা চলে গেল, এখন তুই আমার কত বড় অবলম্বন তুই জানিস? তুই যদি এভাবে শেষ হয়ে যাস, তাহলে আমার কি হবে? মোহনা মায়ের কথাগুলো মনপ্রাণ দিয়ে আত্মস্থ করল, চোখের পানি মুছে নিল। মনে মনে কঠিনভাবে সিদ্ধান্ত নিল, এই চোখ দুটো দিয়ে সে তার পরিবার, আপনজন ছাড়া অন্য কারো জন্য এক ফোঁটা পানিও ফেলবে না। কেউ চাইলেও তাকে ঠকাতে পারবে না, সেই সুযোগই দেবে না। মায়ের জন্য, বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য তাকে ভালোভাবে বাঁচতে হবে, অনেক বড় হতে হবে। সে বলল, মা তুমি চিন্তা করো না, আমি আছি তো। স্বর্ণ বাড়ি ফিরল সন্ধ্যার একটু পর। হাতে অনেকগুলো ফুল, রঙিন কাগজ, মোমবাতি। সে চুপি চুপি সেগুলো তাহসিনের ঘরের খাটের নিচে রেখে এল। তাহসিন ঘরে নেই। স্বর্ণ নিজের ঘরে গিয়ে দেখল মোহনা মাথায় আইসব্যাগ নিয়ে বসে পড়ছে। স্বর্ণ অবাক হয়ে বলল, এটা কি করছিস? মেহনা হেসে দিয়ে বলল, মাথা ঠান্ডা রাখছি। এভাবে? হুম। ঠান্ডা লাগবে এখনই। ধুর, একটু পর পর নেই যখন মাথা বেশি গরম লাগে। এখন ঠিক আছে, বলে সে আইসব্যাগটা টেবিলের পাশে ছোট বালতিতে রেখে দিল। পড়াশোনার আয়োজন দেখে স্বর্ণ বেকুব হয়ে গেল। পুরো টেবিল বই, খাতা, পেন্সিল, রাবার, স্কেল, স্টেপলার, আরও কি কি। তুই এত সব আয়োজন করে পড়তে বসেছিস কেন? কারণ তোমার মতো প্রাইভেটে পড়তে পারবো না আমি। আমার বাবার টাকা কম, তাই ভালো রেজাল্ট করে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। স্বর্ণ আর কিছু বলল না। ভালো করলেই ভালো, তার এত সব দিকে খেয়াল করার সময় নেই আজ। তাহসিন আসার আগে কাজ সারতে হবে। কেয়া অনেকদিন পর জুলকার নাইনকে ফোন করল। এতদিনে জুলকার নাইন তাকে 1000 বার ফোন করে ফেলেছে, সে ধরতে পারেনি। আবির মারা যাওয়ার পর তার কিছুই ভালো লাগে না, সব বিষাদ লাগে।
মনে হয় কিছুদিন পর মরেই যাব, শুধু শুধু জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে কি হবে? তাতে লাভের লাভ বলতে কয়েকটা কান্নার মানুষ বাড়বে এই তো। আজ কি হলো, কেয়ার জুলকারনাইনকে ফোন করতে ভীষণ ইচ্ছে হল। সে করে ফেলল। জুলকারনাইন সাথে সাথেই ফোন ধরল। গম্ভীর গলায় বলল, একটা বার ফোন ধরলে কি হতো কেয়া? তুমি বোঝ না আমার কত টেনশন হচ্ছিল। তুমি জানো এদিকে কি কি হয়েছে? জানি। আমি সব খবর রাখি। গিয়েছিলামও তোমাদের বাড়িতে, তবে দেখা হয়নি তোমার সাথে। ওহ, দেখা করার কথা ছিল আমাদের। কালকে করি? আচ্ছা। আর তুমি কি পরীক্ষা দাওনি আর? না। মন খারাপ করো না কেয়া, কেউ চিরকাল বেঁচে থাকে না। কেয়া এসব কথা হাজারবার শুনে ফেলেছে। তার আর ভালো লাগছে না। সে কিছু না বলেই ফোনটা কেটে দিল। জুলকারনাইন ওপাশ থেকে হতাশ একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি বুঝতে পারবে না কেয়া। আমার কষ্টটা তুমি বুঝবে না। তাহসিন বাড়ি ফিরল রাত 9টায়। নিজের ঘরে ঢুকে দেখল ঘর পুরোটা ফুল, কাগজ দিয়ে সাজানো। বিছানায় পাপড়ি দিয়ে বড় করে লেখা সরি। তাহসিনের মন থেকে একটা বিরাট পাথর সরে গেল। সত্যি স্বর্ণ ভুলটা বুঝতে পারছে। ঘরটা অন্যরকম লাগছে। ফুলের ঘ্রাণে মনটা ভালো হয়ে গেল তাহসিনের। সে ভেতরে ঢুকে ব্যাগটা টবিলে রাখতে গিয়ে একটা চিরকুট পেল। তাতে লেখা রাত ঠিক 12টা 10 ছাদে দেখা করবেন। তাহসিন মুচকি হাসল। মনে মনে বলল, এত সহজে আমি মানছি না স্বর্ণ। তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হব। 12:45 স্বর্ণ ছাদে গেল। মোমবাতিগুলো সাজিয়ে জ্বালিয়ে দিল। কিন্তু বাতাসে সব নিভে গেল। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। গাধার মতো ছাদে জ্বালাতে মোমবাতি নিয়ে এসেছে। তাহসিন এলো ঠিক 12টা 10। ঢুকে দেখল স্বর্ণ উল্টো দিন ফিরে রেলিং ধরে দাঁড়িয়ে নিচে কি যেন দেখছে। তাহসিন কাছে গিয়ে পেছনে থেকে বলে উঠল, দাড়িওয়ালা কবিটা আজকেও আসবে নাকি? তার জন্য পথ চেয়ে বসে আছো? স্বর্ণ কাদো কাদো মুখ করে তাকিয়ে বলল, এরকম করে বলবেন না প্লিজ। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধু কথা বলেছিলাম কিছুদিন। স্বর্ণ নিচের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে মাফ করে দিন। না করলে মরে যাব। মরবে না। ওই ছেলেটার কাছে চলে যাবে। স্বর্ণর চোখে পানি চলে এল। আপনি এরকম কেন? একবার ভুল করেছি বলে এভাবে বলতে হবে? ধ্রুবর জন্য আমার কোনো ফিলিংস নেই। তাহলে কার জন্য আছে? স্বর্ণ হাজার চেষ্টা করেও বলতে পারল না, আপনার জন্য সব ফিলিংস। শুধু আপনার জন্য। তাহসিন বলল, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় না তুমি ধ্রুবকে ঠকিয়েছ? তুমি প্রশ্রয় দিয়েছ বলেই ও তোমার কাজ ঘেঁষতে পেরেছে। এখন তুমি ওকে ফিরিয়ে দিচ্ছ। এটা ব্যবহার করা হয়ে গেল না? মোটেও না। ও পেছনে ঘুরত। আমি তো বলিনি সেটা করতে। আমি ওকে বন্ধু ছাড়া কিছু ভাবিনি কখনো। ভালোবাসিও বলিনি। কিন্তু তুমি জানতে যে ধ্রুব তোমাকে পছন্দ করে। তবুও প্রশ্রয় দিয়েছ। হ্যাঁ, সেটা আমার ভুল ছিল, আমি স্বীকার করছি। তাহসিন আর কিছু না বলে অন্যদিকে চলে গেল। স্বর্ণ তাহসিনের সামনে গিয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করবেন না? না। প্লিজ একটা বার। আর কখনো হবে না এমন। আমি তোমাকে ক্ষমা করার কে? তোমার যার সাথে খুশি মিশবে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। সত্যিই নেই। না তো। তুমি আমাকে ভালোবাসো না?
তুমি আমাকে তুমি করে বলছো কেন? আমি তোমার বড় ভাইয়ের বন্ধু। তো তোমার গুরুজন। আপনি করে বলবে। আপন মানুষকে আপনি বলবো? আমি আপন? হ্যাঁ। আচ্ছা গুরুজন, আমি কি তোমাকে তুমি বলে ডাকতে পারি প্লিজ? তাহসিন মুখ ঘুরিয়ে হাসল। স্বর্ণ দেখতে পেল না। সে বলল, আমি তুমি করেই বলবো। সে তুমি যাই ভাবো না কেন। তোমার কথা শেষ। আমি যাই এবার। যেতে উদ্যত তাহসিনের হাত ধরে ফেলল স্বর্ণ। গেয়ে উঠল, একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছ না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছ না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না? তাহসিন অবাক চোখে তাকিয়ে রইল। তারপর হেসে ফেলল। স্বর্ণ গান থামিয়ে গোমরা মুখে বলল, জানি আমার গলা বেসুরো। তাই বলে হাসতে হবে? তাহসিন স্বর্ণর গাল টিপে দিয়ে বলল, কে বলেছে বেসুরো? অনেক সুন্দর গান গাও তুমি। সত্যি? মিথ্যা। তোমার গলা একদম বাজখাই। স্বর্ণ তাহসিনের হাতে একটা খামচি দিয়ে বলল, ভালো হয়েছে বাজখাই গলা। তাই দিয়ে যে গাইছি তবুও কোনো কৃতজ্ঞতাবোধ নেই। খারাপ লোক। আমি তোমাকে বলেছিলাম গান গাও? না। তাহলে? স্বর্ণ চুপ। তাহসিন বলল, তুমি যে বুঝতে পেরেছ ভুল করেছ তাতেই হবে। আমি আর তোমার সাথে রাগ করে নেই। মাফ করে দিয়েছ? হ্যাঁ। তাহসিন স্বর্ণর হাত দুটো ধরে বলল, আর হারাতে দেব না তোমাকে। আমি তোমাকে ভালোবাসি স্বর্ণ। স্বর্ণ ভাবেনি হুট করে তাহসিন এটা বলবে। সে খুশিতে কেঁদে ফেলল। তাহসিন স্বর্ণর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, অনেক ভালোবাসি স্বর্ণ। কখনো ছেড়ে চলে যেও না। স্বর্ণর শরীর কাঁপছে। সে কথাই বলতে পারল না। কেঁদেই গেল। তারপর আচমকা তাহসিনকে জড়িয়ে ধরল। শক্ত করে ধরে রইল। একসাথে নিঃশ্বাসের ওঠানামার সাথে সাথে স্বর্ণর শরীরের কাঁপন কমে এল। সে বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার নিজেকে বিশ্বাস করি না। তুমি আমাকে কোথাও যেতে দিও না। যত কিছুই হয়ে যাক, হাতটা ছেড়ে দিও না। কেয়া জুলকারনাইনের সাথে দেখা করতে যাচ্ছে। তার হাত পা কাঁপছে। গলা শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না গিয়ে কি করবে, কি বলবে। স্বাভাবিক হতে পারবে আগের মতো? রেস্টুরেন্টের সামনে রিকশা থেকে নেমে কেয়া দেখল জুলকারনাইন বসে আছে। ঘড়ি দেখছে বারবার। কেয়া জুলকারনাইনের সামনে গিয়ে দাঁড়াল। ছেলেটা আপন মনে কি যেন ভাবছে। মুখটা আগের মতো উজ্জ্বল নেই, খানিকটা ঢাকা পড়েছে, গায়ের রং চাপা হয়েছে। বোধহয় খুব খাটুনি হয় অফিসে। তবে চোখমুখের মায়া এখনো রয়ে গেছে। কেয়া গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, দেরি করে ফেললাম? জুলকারনাইন মুখ তুলে তাকাল। তারপর তাকিয়েই রইল। প্রশ্নের জবাব দিলও না। কেয়ার অস্বস্তি তার চোখে পড়ছে না। খানিকক্ষণ চেয়ে থাকার পর ধ্যান ভাঙলে নিজেই লজ্জা পেয়ে বলল, সরি। বসো তুমি। দাঁড়িয়ে আছো কেন? কেয়া বসল। জুলকারনাইন হেসে বলল, তুমি বড় হয়ে গেছ। সারা জীবন কি ছোটই থাকব? তা না, তবে আগের বাচ্চা ভাবটা মিস করলাম মুখে। তোমাকে শেষ কবে দেখেছি বলতে পারবে? 4 বছর আগে। হয়নি। তাহলে? 4 মাস আগে। তারপর আর দেখতে যাওয়া হয়নি। তবে কাছ থেকে আসলেই 4 বছর আগে শেষ দেখেছি। তাই পরিবর্তনটা ধরতে পারিনি। কেয়া বিস্মিত হয়ে বলল,
4 মাস আগে আমাকে কোথায় দেখেছ? বলবো সব। আগে কিছু খাই চলো। না আগে সব বলো, নইলে কিছু খাওয়া সম্ভব না। জুলকারনাইন হেসে দিয়ে খাবার অর্ডার করল। ধীরে সুস্থে বলল, তোমাকে আমি এই 4টা বছর চোখে চোখে রেখেছি। লাস্ট এপ্রিলে আমাকে অফিসের কাজে চেন্নাই যেতে হয়েছিল, তাই তোমার খবর নিতে পারিনি। আর এই সুযোগেই তোমার বিয়েটা হয়ে যাচ্ছিল প্রায়। যদি হয়ে যেত আমার যে কি হতো। কেয়া খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। এই ছেলে চায় কি সে বুঝতে পারছে না। এতদিন তার জন্য একজন অপেক্ষা করে বসে আছে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। জুলকারনাইন যেন কেয়ার মনের কথা বুঝতে পেরে বলল, তোমার ঠিক বিশ্বাস হচ্ছে না তাই না? আমি তোমাকে মা বাবার কাছে নিয়ে যাব, তাদের থেকেই না হয় শুনে নিও। আচ্ছা মানলাম, কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? সব তোমার জন্যই তো করলাম। বিয়ে প্রায় ঠিকঠাক হওয়ার পর তুমি হঠাৎ বেঁকে বসলে। বললে বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হবে, এত কষ্টের পড়াশোনা বিসর্জন দিতে হবে। তুমি সেটা পারবে না। আমি ফ্যামিলির বড় ছেলে, দায়িত্বও বেশি। আমাকে বিয়ে করলে তোমাকে সব দায়িত্ব নিতে হবে। তাই তুমি আমাকে বিয়ে করবে না। আমি প্রথমে খুব রাগ হয়েছিলাম, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। অনেক মেয়েও দেখেছিলাম বিয়ের জন্য, কিন্তু ঠিক তোমার মতো পাইনি। তোমার চোখ দুটো যেমন আপন আপন লাগে, পাশে বসে থাকলে যেমন অদ্ভুত একটা আনন্দ হয়, শিহরণ হয়, সেটা অন্য কাউকে দেখে হয়নি। ইভেন তোমার চেয়ে অনেক সুন্দরী মেয়েও দেখেছি, কিন্তু ঠিক মনে ধরেনি। তাই ভাবলাম বিয়ে যেহেতু জীবনে একবারই করব, পছন্দের জনকেই করি। 4টা বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু এমন তো না যে আমি তোমার প্রেমিকা ছিলাম। ওই কয়দিনেই এত প্রেম। তা ছিলে না, তবে আমার অনেকটা জুড়ে ছিলে। বুঝিয়ে বলো। এভাবে আলগা কথায় আমি বিশ্বাসী না। জুলকারনাইন হেসে বলল, যার জন্য চুরি করলাম সেই চোর বললে কি করে হবে? তুমি হেয়ালি বন্ধ করবে? ফাইন। তোমার সাথে আমার প্রথম কোথায় দেখা হয়েছে? আমাদের বাড়িতে। তুমি বাবা মায়ের সাথে আমাকে দেখতে এসেছিলে। গুড। এবার বলো, সেদিন তুমি কি রঙের জামা পরেছিলে? এতদিনের কথা কার মনে আছে? আমার আছে। তুমি সাদার মধ্যে সবুজ ফুলের কাজ করা জামা পরেছিলে। তুমি সেদিন ছবি তুলে রেখেছিলে। জুলকারনাইন নিজের মাথায় টোকা দিয়ে বলল, এইখানে কপি করা আছে। লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? আমি করতাম না, অথচ তোমাকে দেখে আমার সেটাই হয়ে গেল। প্রথম দিন আমি শুধু তোমাকে দেখেই যাচ্ছিলাম, কথা বলা হয়ে ওঠেনি। তারপর আমরা দুদিন দেখা করলাম। বিশ্বাস করে, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম তোমার জন্য। তুমি গুছিয়ে কথা বলতে পারতে না। তোমার অসংলগ্ন, এলোমেলো যুক্তিহীন কথা, বাচ্চা বাচ্চা ভাব আমার ভীষণ ভালো লাগত। তোমার আরেকটা জিনিসের প্রেমে পড়েছিলাম আমি। কি? ফুচকা খাওয়া। কি? হ্যাঁ। তুমি নিজে জানো কিভাবে ফুচকা খাও। চোখ দুটো বন্ধ করে মুখে পুরে দাও। মুখের পুরোটা তৃপ্তি করে খেয়ে তারপর চোখ খোলো। তুমি এগুলোও খেয়াল করেছ? জি ম্যাডাম। প্রথম যেদিন ঘুরতে গেলাম সেদিন আমি তোমার ফুচকা খাওয়াই দেখছিলাম হা করে। তোমার খাওয়া দেখতে দেখতে নিজেরটার কথা বলেই গিয়েছিলাম। পরে আমার ফুচকাগুলোও তোমায় খাইয়েছিলাম। আর পুরো সিনটা রেকর্ড করছিলাম মাথায়। আচ্ছা একটা কথা বলো, আমি যদি আমার ক্লাসমেট বা কলেজের কারো সাথে রিলেশনে জড়িয়ে পড়তাম তাহলে কি করতে? কোনো যোগাযোগ না করে 4টা বছর তুমি কোনো সাহসে ছিলে বলো তো?
জুলকারনাইন হাসতে হাসতে বলল, তুমি করবে প্রেম? তোমার তো প্রেম করার যোগ্যতাই নেই। কেয়া তেলেবেগুনে জ্বলে উঠে বলল, কি বললে তুমি? আমার প্রেম করার যোগ্যতা নাই? না তো। কেন, সমস্যা কি আমার? প্রথমত, তুমি ছেলেদের থেকে দূরে দূরে থাকো। কথা বলতেও লজ্জা পাও। নিজে তাই কাউকে পছন্দ করবে না। কোনো ছেলে ইশারা করলে কোনো দিন বুঝবেও না। হুটহাট প্রপোজ করে দিল, মানা করে দেবে নিশ্চিত। আর যদি কেউ পেছনে ঘুরে তোমাকে পটানোর চেষ্টা করত, সেক্ষেত্রে আমি তো ছিলামই। তোমাকে নিয়মিত নজরে রাখছিলাম। কাজকর্ম বাদ দিয়ে কি আমার পেছনেই পড়েছিলে? আরে না, তোমার ক্লাস শিডিউল আমার কাছে ছিল। সপ্তাহে 4 দিন তোমাকে দেখতে যেতাম। যে দুদিন তোমার ক্লাস সকালে, সেই দিনগুলোতে অফিসের আগে যেতাম। আর যে দুদিন বিকেলে ছুটি হতো, সেই দুদিন অফিসের পর তোমার কলেজের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কেয়া অবাকের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। সব হজম করতে তার সময় প্রয়োজন। সামনে বসা ছেলেটা হয় সত্যি তাকে ভীষণ ভালোবাসে, আর নয়তো মাথায় ভয়াবহ সমস্যা আছে। কি হলো? না, কিছু না। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। জুলকারনাইন বলল, এগুলো এখন খাও, বিকেলে একদিন বের হয়ে তোমার প্রিয় ফুচকা খাওয়াবো। আচ্ছা, সেদিন যে বললে আমার বিয়ের কথা আরহান বলেছে, আরহানের সাথে কি তোমার যোগাযোগ ছিল? না। ও যে অফিসে জয়েন করেছে সেটা আমার অফিসের পাশেই। হঠাৎ সেদিন দেখা হয়ে গেল। আরহান নিজেই চিনতে পেরে এগিয়ে এসেছিল কথা বলতে। ওহ, কিছু বলবে না কেয়া? কি বলবো? এই এতদিন তোমার অপেক্ষা করেছিলাম, সেটার ব্যাপারে। কেয়া বুঝেও না বোঝার ভান করে কফিতে চুমুক দিতে দিতে বলল, তোমার লাইফ, তুমি যা খুশি করেছ। আমার বলার কি আছে? তুমি বুঝতে পারছো না কি বলছি? তুমি কি আমাকে বিয়ে করবে কেয়া? কেয়ার হাত থেকে গরম কফি ছিটকে পড়ল। সে নিজেকে সামলে নিয়ে গোল গোল চোখে জুলকারনাইনের দিকে তাকাল। জুলকারনাইন আবার বলল, উইল ইউ ম্যারি মি? কেয়া মাথাটা নিচু করে ফেলল। এভাবে কি বলা যায়? ছেলেটা মুখ দেখে বোঝে না কেন? জুলকারনাইন একই প্রশ্ন করতে করতে যখন বিরক্ত, তখন বলল, তোমার ইচ্ছে না থাকলে থাকুক। সেই উঠে দাঁড়াল। বলল, আজ যাই কেয়া। ভালো থেকো। কেয়া তাড়াতাড়ি জুলকারনাইনের হাত টেনে ধরে বলল, কোথায় যাও? জাহান্নামে। আজব। এমন করার কি আছে? তুমি আমার প্রশ্ন ইগনোর করে যাবে, আমি কেন তোমার প্রশ্নের উত্তর দেব? আচ্ছা, আমি রাজি। কিসের জন্য রাজি? যেটা বলেছিলে। কি বলেছিলাম? তুমি এরকম অসভ্যের মতো করছো কেন? কোথায় অসভ্যের মতো করলাম? তুমি ঠিক করে কিছু বলছো না। না বললে আমি চলেই যাব, এবার বলে দিলাম। কেয়া কোনো মতে বলল, আমি তোমাকে বিয়ে করতে রাজি। জুলকারনাইনের হাসির ভোল্টেজ সর্বোচ্চ হল। তাকে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর সব আনন্দ পেয়ে গেছে। আসলে 4 বছর প্রতিটা মুহূর্ত সে এই সময়টার অপেক্ষা করেছে। আজ অপেক্ষার ফল পেয়ে গেল। সে বলল, তোমার বাড়ির লোক রাজি হবে তো? মনে হয় হবে। তবে এখন বিয়ে করা সম্ভব নয়। বোঝই তো বাড়ির অবস্থা। আর কিছুদিন পর না হয় বলবো। আমাকে কি অমানুষ ভাবো? আমি বুঝি সব। সদ্যই এত বড় শোক পেল সবাই। এখনই কিছু বলছি না। এতদিন ছিলাম, আর কয়টা দিন না হয় থাকবো একা। তোমার ফাইনাল আবার 6 মাস পরে না? তাহলে পরীক্ষাটা দাও। তারপর যা করার করব। ঠিক আছে। একটা প্রশ্ন করার ছিল। করো।
তুমি কি এই 4 বছরে আমাকে মনে রেখেছিলে? প্রশ্ন শোনার সাথে সাথে কেয়ার চোখ পানিতে ভরে গেল। সে কেঁদেই ফেলল। জুলকারনাইন হতভম্ব হয়ে বলল, কি হলো কেয়া? কেয়া জুলকারনাইনের হাত দুটো নিজের হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আমি এই 4 বছরে একদিনের জন্যও ভুলিনি। তুমি জানো না আমি কত কষ্টে ছিলাম। তাহলে বিয়েটা না ভাঙলেই পারতে। তখন ঝোঁকের মাথায় বলে দিয়েছিলাম বিয়ে করব না। ক্লাসের এক ম্যাম আমার বিয়ের কথা শুনে অনেক কিছু বুঝিয়েছিলেন। তখনই বিয়ে না করার জন্য অনেক উপদেশও দিয়েছিলেন। সেদিন ওনার কথাগুলো ছাড়া আর কিছুই মাথায় ছিল না। সোজা বাসায় গিয়ে বলেছিলাম কিছুতেই আমি বিয়ে করব না। আর তারপর যখন বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন আর ফিরে আসার উপায় ছিল না। জুলকারনাইন কেয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে পাগলি, এখন কেঁদো না প্লিজ। তাহসিন টিউশনি শেষে নিউমার্কেটের দিকে গেল। স্বর্ণর জন্য সেই চুড়ি ওড়না কিনল। আর সাথে একটা আংটি পছন্দ হওয়ায় সেটাও নিয়ে নিল। বাড়ির বাকিদের জন্য কিছু কিছু জিনিস কিনল। ফেরার সময় হঠাৎ তার সেই বুড়ো লোকটার কথা মনে পড়ে গেল যার টাকা চুরি হয়ে গিয়েছিল। ইচ্ছে হলো একবার গিয়ে তাদের দেখে আসতে। সে হাঁটতে হাঁটতে সেদিকে গেল, কিন্তু বাড়িটা ঠিক চিনতে পারল না। খুঁজতে খুঁজতে সে একটা নির্মাণাধীন ভবনের সামনে এসে দাঁড়াল। এখানেই তো থাকার কথা ছিল। তাকে কিছু খুঁজতে দেখে পাশের চায়ের দোকানদার বলল, কি খুঁজেন? একটা বাড়ি ছিল এখানে, একতলা, একটা বুড়ো লোকের। বাড়িটা খুঁজে পাচ্ছি না। ওই বাড়ি ভাইঙ্গা বড় বিল্ডিং বানাইতেছে। পাইবেন কেমনে? তাহসিন অবাক হয়ে দেখল প্রায় 2 তলা করা হয়ে গেছে এই সামান্য কিছুদিনের ব্যবধানে। সে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারল লেকটার স্ত্রী মারা গেছেন। তারপরই ছোট ছেলে বিদেশ থেকে ফিরেছে। 2 ভাই মিলে জায়গাটা নিজেদের নামে লিখিয়ে নিয়ে ডেভেলপারদের দিয়ে দিয়েছে, আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। তাহসিন দীর্ঘশ্বাস ছাড়ল। এই সমাজের লোকগুলোর মধ্যে মনুষ্যত্ব নামক জিনিসটা কি বিলুপ্ত হয়ে গেছে একেবারে? তাহসিন রাতে খাওয়ার পর সবাইকে তার আনা গিফটগুলো দিল। স্বর্ণকেও সাথে দিতে হল। শুধু আংটিটা রেখে দিল, যদিও তার ইচ্ছে ছিল সবগুলো আলাদা করে দিতে। স্বর্ণ ভীষণ খুশি হয়ে বলল, এটা তো সেই মই ওড়না যেটা ছিঁড়ে গিয়েছিল। তাহসিন সবার সামনে কিছু বলতেও পারল না। রাগ হল তার। এই মেয়ে বুঝল নাও এটা ইচ্ছে করে এনেছে। সে সবার অলক্ষ্যে স্বর্ণকে বলে দিল রাতে তার ঘরে যেতে। সারপ্রাইজ আছে। রাতে মোহনা পড়ছে তো পড়ছেই, ঘুমাতে যাচ্ছে না। স্বর্ণর রাগ লাগছে। সে মোহনাকে বলল, ঘুমাবি না? এত রাত জাগার কি আছে? বোর্ডে স্ট্যান্ড করবি এবার? সেটা করতে পারলে ভালোই হতো। মা আজকের মতো পড়া শেষ করো না। তোমার কি সমস্যা? আমি তো টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছি। তোমার চোখে আলো লাগছে না, আর জোরে জেরেও পড়ছি না। তবুও শুয়ে পড় না বোন। বললেই হয় তাহসিন ভাইয়ার কাছে যাবা। শুধু শুধু কথা পেঁচিয়ে কি লাভ? স্বর্ণ এক লাফে উঠে বসল। কি বললি তুই? খারাপ কি বলেছি? তুমি ডুবে ডুবে কয়দিন জল খাবে? আমি সব বুঝি। এত বুঝতে কে বলেছে? মোহনা টেবিল থেকে উঠে এসে স্বর্ণর গলা জড়িয়ে ধরে বলল, তোমাকে আমার চেয়ে বেশি কে বোঝে? যাও এখন। ভাইয়া বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করছে। স্বর্ণ মোহনার গাল টেনে আদর করে দিয়ে বের হয়ে এলো। তাহসিন ল্যাপটপে কাজ করছিল। স্বর্ণর আওয়াজ পেয়ে ঘুরে বসল।
এতক্ষণে এলো? জানো তুমি, মোহনা সব জেনে গেছে। কোনো সব? এই আমাদের ব্যাপারে। ও কি সবাইকে বলে দেবে? আরে না, ও অনেক ভালো। উল্টো হেল্প করবে। তাহলে আর সমস্যা কি? সমস্যা নাই। এবার আমার সারপ্রাইজ দাও। ওহ, কি যেন ছিল, মনে নেই স্বর্ণ, সরি। মিথ্যে কথা বলবে না তুমি। আমি জানি তুমি কিছু এনেছো আমার জন্য। তার জন্য তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে সুন্দরী। এই সুন্দরী ডাকবে না তো, বাজে লাগে। বাজের কি আছে? তুমি বুঝবে না। ডাকবে না ব্যাস। তাহলে কি ডাকব? জান, বাবু, ময়না পাখি বলে তাসিন নিজেই হাসতে হাসতে গড়িয়ে পড়ল। স্বর্ণ রাগ করে বলল, আমার একটা সুন্দর নাম আছে মশাই। এই নামে ডাকলে খুশি হব। ওকে সুইটহার্ট। তুমিও না। এই চোখ বন্ধ করো। আচ্ছা। তাসিন আংটিটা বের করে স্বর্ণর সামনে বসল। ওর হাতটা নিজের হাতে নিয়ে আংটি পরিয়ে দিল। তারপর সেখানে চুমু খেল। স্বর্ণ চোখ বন্ধ করেই পুরো ব্যাপারটা অনুভব করতে পারল। সে যখন চোখ খুলল তখন গড়গড় করে পানিগুলো গাল বেয়ে নামল। তাহসিন অবাক হয়ে বলল, এখানে কান্নার কি আছে? আমার ভালোবাসার ফার্স্ট গিফট এটা। তাই জন্য কাঁদতে হবে? আজব। আচ্ছা, কাঁদব না। আরেকটা জিনিস দেখানো বাকি। কি? তাহসিন ওর বইটা বের করে স্বর্ণর সামনে ধরল। স্বর্ণ বইটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর অস্ফুটে বলল, এত সুন্দর। তাহসিন মুচকি হাসল। স্বর্ণ বইটা বুকে জড়িয়ে বলল, তুই হলি আমার সবচেয়ে প্রিয় বাবু। বাবু মানে? মানে নিজের লেখা বই নিজের বাচ্চার মতোই। আর যেটা তোমার বাচ্চা সেটা তো আমারও। তাহসিন হা করে চেয়ে রইল। স্বর্ণ নিজের কথায় নিজেই দারুণ লজ্জা পেয়ে একছুটে ঘর থেকে বের হয়ে গেল। বছর ঘুরে ফেব্রুয়ারি এলো। এবার তাহসিনের একটা বই বের হয়েছে বইমেলাতে। তার প্রথম বইটা খুব একটা বিক্রি হয়নি। একে নতুন লেখক, তার ওপর প্রচার কম। তাহসিন হতাশই হয়ে পড়েছিল। এবারও রাজীব সাহেব নিজ দায়িত্বে বইটা বের করেছেন। তার দৃঢ় বিশ্বাস তাহসিনের লেখার ওপর। একদিন সকালবেলা হুট করে তাহসিনের ফোনে তার বাবার ফোন এলো। তাহসিন তখন মাত্রই ঘুম থেকে উঠেছে। অবাক চোখে সে অনেকক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। প্রায় 1 বছর হয়ে গেছে সে বাড়ি ছেড়েছে। এর মধ্যে তার বাবা একবারও তাকে ফোন করেননি। ভাবতে ভাবতে কল কেটেই গেল। সে দ্রুত কলব্যাক করল। জামিল সাহেব ফোন ধরে বললেন, কেমন আছো? ভালো বাবা। তুমি কেমন আছো? ভালো। তোমার বইটা পড়লাম কাল রাতে। তাহসিনের যেন কারেন্টের শক লাগল। বুঝতে পারল না ঠিক শুনছে তো। সে বলল, সত্যি পড়েছ? হ্যাঁ। মা জোর করে পড়িয়েছে? না। তোমার মা আমাকে বইয়ের কথা বলেওনি। আমার এক বন্ধু গতকাল ফোন করে বলল তোমার লেখা পড়েছে। খুব প্রশংসাও করল। আসলে সে সহজে কারো প্রশংসা করে না। তাই একটু অবাকই হয়েছিলাম। আর কৌতূহল থেকেই বইটা পড়া। তোমার কেমন লেগেছে? বেশ ভালো। তাহসিন কিছু বলতে পারল না। জামিল সাহেব বললেন, এখন তোমার ইচ্ছে পূরণ হয়েছে। তুমি লেখক হয়েছ। চাকরিও করছো শুনেছি। তাহলে বাড়িতে চলে এসো। অন্যের বাড়িতে পড়ে থাকার দরকার নেই। এটা বলার জন্য ফোন করেছ? হ্যাঁ। বাবা, আমি এখনো লক্ষ্যে পৌঁছতে পারিনি।
যেদিন পারব সেদিন নিজেই বাড়ি ফিরব। তুমি চিন্তা করো না। জামিল সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে। ভালো থেকো। তুমিও ভালো থেকো বাবা। এক বৃষ্টিমুখর শ্রাবণের রাতে কেয়ার সাথে জুলকারনাইনের বিয়েটা হয়ে গেল। খুব একটা আড়ম্বর করে হয়নি, আবার সাদামাটাও হয়নি। বাড়ির প্রথম মেয়ের বিয়ে। কাছের আত্মীয়স্বজন নিয়ে ঘরোয়াভাবে যতটা পারা যায় আয়োজন করে করা হয়েছে। বিদায়ের সময় আবহাওয়া ভীষণ খারাপ হল। ঝড় বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে গেল। রাতের অনুষ্ঠান ছিল। বরযাত্রীরা কেউ ফিরতে পারল না। সবাই থেকে গেল অপরাজিতা ভিলায়। হলঘরে বিছানা করা হল। ছেলেরা একপাশে, মেয়েরা একপাশে। অতিথিদের থাকতে দেয়া হল উপরের ঘরগুলোতে। কেয়া জুলকারনাইনের বাসর সাজানো হল মেয়েদের ঘরে। বাসর সাজানোর দায়িত্ব পড়ল স্বর্ণ, মোহনা, তাহসিন আর আরহানের। মোহনা কায়দা করে আরহানকে নিয়ে অন্য কাজের কথা বলে চলে গেল। এমনিতে এখন তাহসিন ব্যস্ত থাকে চাকরিতে। অনেক রাতে ক্লান্ত হয়ে ফেরে। সপ্তাহে 6 দিন অফিস। স্বর্ণর সাথে কথা হয় খুব কম। মোহনা তাদের একটু কথা বলার সুযোগ করে দিয়ে গেল। স্বর্ণ আর তাহসিন বাসর সাজানো শুরু করল। স্বর্ণ গোলাপগুলো সাজাতে সাজাতে বলল, তুমি আগে কখনে বাসর সাজিয়েছ? না। তুমি? হুম। আমার ছোট চাচার বিয়েতে সাজিয়েছিলাম। বাসরটা যা সুন্দর হয়েছিল। গ্রামের বাড়িতে হয়েছিল বিয়ে। তাদের বাড়ির পাশে বেলিফুলের বাগান ছিল। পুরো বাসর সাজানো হয়েছিল বেলিফুল দিয়ে। আমার তো তখন থেকেই শখ আমার বাসর হবে বেলিফুলের। তাহসিন খুব স্বাভাবিকভাবে বলল, ও আচ্ছা। তাহলে এক কাজ করি, বেলিফুলের চাষ শুরু করে দেই। নইলে আমাদের বিয়ের দিন যদি ইনস্ট্যান্ট অত ফুল না পাই, পরে তো তুমি বলবে বেলির বাসর না হলে আমি বাসরই করব না। এই ছেলে, তুমি এত খারাপ কেন? খারাপের কি দেখলে? এই কিছু আটকায় না মুখে। এটা কোনো খারাপ কথা ছিল? তোমার সামনে কিছুই বলা যাবে না দেখছি। যাবে না তো? তাহসিন স্বর্ণর পাশে দাঁড়িয়ে বলল, পেছনে ঘোরো তো। কেন? বলছি তাই। স্বর্ণ পেছনে ঘুরলে তাহসিন তার মাথায় কয়েকটা গোলাপ গুজে দিয়ে বলল, এবার সুন্দর লাগছে। একটা কথা বলি? বলো। আমাদের কবে বিয়ে হবে? যেদিন তুমি চাইবে। সত্যি? তাহসিন হেসে বলল, সত্যি। সবাই গল্প করতে করতে রাত 2টে বাজিয়ে ফেলল। কেয়া জুলকারনাইনকে বাসর ঘরে ঢোকানো হল 2:30টায়। কেয়া বিছানায় বসেই বলল, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, ভীষণ ঘুম পাচ্ছে। সে কি? আমি সারাদিন অপেক্ষা করলাম এই সময়টার জন্য, আর তুমি বলছো ঘুমিয়ে যাবে? ঘুম পাচ্ছে যে। আর জেগে থেকে কি করব? জুলকারনাইন অবাক হয়ে বলল, কিছু করার নাই? উহু। সারা জীবন এই আমাকেই সাথে নিয়ে থাকতে হবে। আজকের দিনটা ক্ষমা দাও। বলেই কেয়া শুয়ে পড়ল। তার বিয়ের শাড়ি, ভারী ভারী গহনা কিচ্ছু বদলাল না। জুলকারনাইন প্রথমে খানিকটা রাগ হলেও পরে কেয়ার ঘুমন্ত মুখটা দেখে তার মায়া হল। সে পাশে বসে কেয়ার মাথায় হাত রাখল। কেয়া ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, জানো, আমি অনেক রাত ঠিকমতো ঘুমাইনি। শেষ কবে এত ঘুম পেয়েছে মনেও নেই। আজ খুব শান্তি লাগছে। এটা ক্লান্তির না, শান্তির ঘুম। জুলকারনাইন মুচকি হেসে বলল, তুমি ঘুমাও কেয়া। কেয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। জুলকারনাইন বাকি রাতটা পাশে বসে কেয়ার মুখটা দেখে কাটিয়ে দিল। এভাবে বাকি জীবনটা এই মেয়ে তার সাথে, তার ঘরে, তার পাশে ঘুমাবে এটা বিশ্বাসই হচ্ছে না।
খারাপ আবহাওয়ার জন্য পরদিনের বৌভাত ক্যান্সেল হল। সব আত্মীয়রা চলে গেল। শুধু জুলকারনাইন থেকে গেল শ্বশুরবাড়িতে। 2.5 দিন থাকার নিয়ম পালন করে তারপর যাবে। কেয়াকেও তখন নিয়ে যাবে একেবারে। বিকেলে চায়ের আসরে তাসসিনের সাথে জুলকারনাইনের ভালোভাবে পরিচয় হল। খাতিরও হয়ে গেল তাদের বেশ। জুলকারনাইন জিজ্ঞেস করলে তাসসিন বর্তমান চাকরির কথাটা বলল। জুলকারনাইন বলল, এত কষ্ট করো, অথচ স্যালারি কম। আসলে এসব চাকরি করার আমার ইচ্ছে ছিল না কখনো, বাধ্য হয়ে করছি। ভেবেছিলাম চাকরি পেলে একটা বাসা নেব, সেই সময়টাও পাচ্ছি না। আর ব্যাচেলর বাড়ি ভাড়াও সহজে পাওয়া যায় না। কোনো ধরনের চাকরি পছন্দ? আমার ইচ্ছে ছিল শিক্ষকতা করা। জুলকারনাইন হঠাৎ বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল, কলেজের শিক্ষকতা করবে? চেয়েছিলাম, কিন্তু পাচ্ছি না। আমি যদি ব্যবস্থা করে দেই করবে? আমার এক বন্ধু আছে সেখানে, এখান থেকে একটু দূরেই, গ্রামের দিকে। তাই ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। তুমি যদি চাও তাহলে চাকরিটা করতে পারো। এখনকার থেকে কষ্ট কম হবে, আর স্যালারি ভালো। শুধু একটু দূরে থাকতে হবে এই যা। তাহসিন খুশি হয়ে বলল, সেটা সমস্যা নয়। এমনিতেও আমি একা মানুষ। আপনি বলে দেখুন। আমি রাজি। তাহসিনের চাকরিটা কনফার্ম হয়ে গেল। অক্টোবরের প্রথম সপ্তাহে জয়েন করবে। স্বর্ণর চাকরির কথা শোনার পর থেকেই মন খারাপ। যদিও সে তাহসিনকে বুঝতে দিচ্ছে না, তবে তাহসিন বুঝতে পারছে তার নিজেরও স্বর্ণকে ছেড়ে থাকতে কষ্ট হবে। এখানে এক বাড়িতে ইচ্ছে হলেই দেখা যেত, কথা বলা যেত সারারাত। এখন সেটা চাইলেও হবে না। সে একদিন স্বর্ণকে ডেকে বলল, তুমি চিন্তা করছো কেন? আমও চিরতরে চলে যাচ্ছি না। এই চাকরিটা কিছুদিন করলে হয়তো আরো ভালো চাকরি পাবো ঢাকার মধ্যে। বা ধরো এটাই থাকলো, একটা ভালো অবস্থানে গিয়ে সব গুছিয়ে নিয়েই তোমাকে বিয়ে করে নিয়ে যাব। তুমি এভাবে কষ্ট পেলে আমি কি করে যাব? আমি কষ্ট পাচ্ছি না। তুমি আমার জন্য চিন্তা করে নিজের ফোকাস থেকে সরে যেও না। আর তুমিও ঠিকমতো পড়াশোনা করবে। তা তো করবই। গুড গার্ল। দেখা করতে আসবে তো নিয়মিত? সময় পেলেই চলে আসব। আচ্ছা, তুমি যাওয়ার আগে তোমার বাবা মাকে বলে যাবে না? মাকে ফোনে সব বলেছি। উনি নিশ্চয়ই বাবাকে বলবেন। বাড়িতে আমি ফিরব না, তবে মায়ের সাথে তার কলেজে গিয়ে দেখা করব। তোমার মা কোনো কলেজের টিচার সেটাই জানা হয়নি। তাহসিন কলেজের নাম বলতেই স্বর্ণ অবাক হয়ে বলল, শেগুফতা আন্টিও ওই কলেজের টিচার। তাই? তাহলে হয়তো মাকে চেনেন। স্বর্ণর মনে পড়ল সে তার মায়ের কলিগদের একদিন দেখেছিল। সে তাহসিনকে জিজ্ঞেস করল, তোমার কাছে তোমার মায়ের ছবি আছে? তাহসিন হেসে বলল, থাকবে না কেন? সে মোবাইলে মায়ের ছবি বের করে স্বর্ণকে দেখাল। স্বর্ণ দেখল এটা সেই মিষ্টি দেখতে মহিলা যে সেদিন তার দিকে তাকিয়েছিল। স্বর্ণকে অবাক হতে দেখে তাহসিন বলল, কি হল? তোমার মাকে আমি চিনি। উনি শেগুফতা আন্টির কলিগ। তোমাকেও মা চেনেন? চেনেন বলতে আমাদের একদিনই দেখা হয়েছিল। তাহসিন একটু হেসে বলল, তোমাকে মা এমনিতেও চেনেন। শুধু ছবি দেখায়নি, বাকি সব খুঁটিনাটি তার জানা। কি বলো? আর ছবি দেখাইনি কারণ চেয়েছিলাম একেবারে সরাসরি তোমাকে দেখিয়ে সারপ্রাইজ দেব। কিন্তু এখন তো দেখছি তোমাদের দেখা হয়ে গেছে। জানো, যেদিন দেখা হয়েছিল তোমার মা আমার দিকে তাকিয়েই ছিল। যতক্ষণ বসেছিলেন ততক্ষণই। কেন? আমি কি করে জানব? ওহ,
তোমার মাকে জিজ্ঞেস করে নিও। তুমি বারবার তোমার মা করছো কেন? তাহলে শুধু মা বলতে পারো না? আমার মা তোমার মাই তো হবে, তাই না? সেটা দেখা হলে বলবো। আমার সামনেও যতবার বলবে শুধু মা বলবে। আচ্ছা। মা তো সমস্যা না, সমস্যা বাবা। বাবার সাথে কি করে দেখা করব? আমার ভাবলেই ভয় করে। কেন? তুমিই তো বলো কত কড়া উনি। তাহসিন হেসে বলল, সমস্যা নেই, উনি মেয়েদের খুব পছন্দ করেন। উনার খুব শখ ছিল একটা মেয়ের। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছাড়া উনার আর কোনো সন্তান হয়নি। ওহ, চিন্তা করো না, উনি তোমাকে পছন্দ করবেন। তাই যেন হয়। মোহনা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে খুব জোরে সোরেই। রুটিন করে পড়াশোনা করছে, নিয়মিত দুটো কোচিংয়ে ক্লাস করছে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট A+ এসেছে। এখন শুধু কোথায়ও একটা টিকে যাওয়ার লড়াই। যদিও ওর ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তার মা পড়েছে, আবির ভাইয়া পড়েছিল, এখন তার পালা। দেখতে দেখতে পরীক্ষা চলেও এল। ঢাবির ভর্তি পরীক্ষার সিট পড়ল মোহাম্মদপুর সরকারি কলেজে। তাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। মোহনা সকাল থেকেই টেনশন করছিল। সকালে না খেয়েই সে বাবার সাথে পরীক্ষা দিতে চলে গেল। জ্যামে আর গরমে তার হঠাৎ খারাপ লাগতে শুরু করল। বাসে দুবার বমি হল। মাথা ঘুরে অবস্থা খারাপ। মোহনার বাবা ভাবলেন মেয়েকে বাড়িতে নিয়ে যাবেন। দরকার নেই পরীক্ষা দেবার। কিন্তু মোহনা রাজি হল না। সে হলে ঢুকল পরীক্ষা দিতে। জোর করে ঢুকে মোহনার মনে হল ফিরে গেলেই বোধহয় ভালো হতো। শরীর ভালো লাগছে না। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তার সিট পড়েছে 3 তলায়। সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই বসে পড়ল। কতক্ষণ বসে থাকার পর ধরে ধরে আস্তে আস্তে 3 তলায় উঠল। অনেকগুলো ক্লাস। তার সিট 307 নাম্বার রুমে। সে রুম খুঁজে পাচ্ছে না। ভিড়ে, গরমে তার অস্থির লাগছে। সে মাথায় পানি দেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকল। ঢুকেই বুঝল এটা ছেলেদের ওয়াশরুম। ঘুরে বাইরে আসার সময়ই মাথাটা ঘুরে গেল। পড়ে যাওয়ার সময় কে যেন তাকে ধরে ফেলল। মোহনার যখন একটু একটু হুঁশ হল তখন সে দেখল একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার সামনে ঝুঁকে আছে একটা ছেলে। তাকে চোখ খুলতে দেখে বলল, ঠিক আছো? বসতে পারবে একা? আমি কাউকে গিয়ে ডেকে আনি। মোহনা মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি। পরীক্ষা দেব। ছেলেটা বিরক্ত মুখে বলল, পরীক্ষার 10 মিনিট পার হয়ে গেছে। আর এই অবস্থায় এমনিতেও কিছু পারবে না দিতে। তার চেয়ে চলে তোমাকে বাইরে দিয়ে আসি। তোমার সাথে কে এসেছেন? আমার বাবা। আচ্ছা চলো এখন। তুমি কি পরীক্ষার্থী? হ্যাঁ। পরীক্ষা দেবে না? তোমাকে আগে দিয়ে আসি। এভাবে ফেলে রেখে যাব নাকি? ছেলেটা মোহনার হাত ধরে তাকে বাইরে নিয়ে এল। মোহনার বাবা সামনেই ছিলেন। তাদের দেখে ছুটে এলেন। মোহনাকে এক হাতে ধরে বললেন, বলেছিলাম ভেতরে না যেতে। কি হয়েছিলে? মোহনা সব বলল। তারপর পাশে তাকাতেই দেখল ছেলেটা নেই। চলে গেছে। মোহনার ভীষণ মন খারাপ হল। সে ধন্যবাদ দিতেও ভুলে গেছে। অথচ ছেলেটা কত করল। আজ যদি ছেলেটা চান্স না পায় তাহলে হয়তো মনে মনে সারা জীবন তাকে দোষ দিয়ে যাবে। একরাশ মন খারাপ নিয়ে মোহনা বাড়ি ফিরল। আর 4 দিন পর জাহাঙ্গীরনগরে এই ইউনিটের পরীক্ষা। কে জানে কি হবে। সে সেদিনটা রেস্ট নিয়ে পরদিন থেকে আবারও পড়তে শুরু করল।
এবার সে আগেই ভার্সিটিতে পৌঁছে যাবে। জাবিতে যেহেতু ক্যাম্পাসেই পরীক্ষা হয়। নিনার বড় বোন হলে থাকেন। সে আর নিনা আগের দিন গিয়ে হলে থাকবে। পরদিন ধীরে সুস্থে গিয়ে পরীক্ষা দেবে। প্ল্যানমতো সবকিছু হল। মোহনার পরীক্ষাও ভালোই হল। তবে ঠিক যতটা ভালো সে আশা করেছিল ততটা হল না। টেনশনে শরীর মন দুটোই দুর্বল হয়ে পড়েছিল। সেই ডি ইউনিটের পরীক্ষার জন্য সেখানেই থেকে গেল। দুদিন পর রেজাল্ট দিল। মোহনা দেখল সে ওয়েটিং লিস্টে আছে। মনটা খারাপ হয়ে গেল, যার কারণে ডি ইউনিটের পরীক্ষাও খারাপ হল। পরদিন মোহনা বাড়ি ফিরল কাঁদতে কাঁদতে। তাহসিনের চলে যাওয়ার আগের দিন রাতে সে আর স্বর্ণ সারারাত ছাদে বসে গল্প করল। শেষ রাতের দিকে যখন সূর্য উঠি উঠি করছে, চারদিক হালকা আলোর আভাস দেখা যাচ্ছে, তখন তাহসিনের রাতজাগা ক্লান্তিময় অপূর্ব মুখশ্রী দেখে স্বর্ণর মন কেমন করে উঠল। তার সব ফাঁকা ফাঁকা লাগতে লাগল। ১.৫ বছর আগে এক সন্ধ্যায় যে এ বাড়িতে এসেছিল, সে আজ চলে যাবে, আর আসবে না। স্বর্ণ তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি প্লিজ যেও না কোথায়ও। যাব না? উহু। তাহলে থেকে যাও এখানেই। তারপর আমাদের বিয়ে হবে তো, আর আমি তোমার মামার বাড়িতে ঘরজামাই হয়ে থাকব। স্বর্ণ লজ্জা পেয়ে ছেড়ে দিল তাহসিনকে। মাথা নিচু করে বলল, ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? ভুলতেও পারি। ধরো কোনো সুন্দরী স্টুডেন্ট সামনে পড়ে গেল, যদি নিজেকে সামলে রাখতে না পারি তাহলে তো। স্বর্ণ তাহসিনের বুকে ঘুষি দিতে দিতে বলল, মেরে ফেলব তোমাকে। তাহসিন হেসে স্বর্ণর হাত দুটো ধরে ফেলল। তারপর তাকে কাছে টেনে গালে কপালে চুমু খেয়ে বলল, তোমাকে আমি চাইলেও এ জীবনে ভুলতে পারব না। স্বর্ণ তাহসিনের বুকে মাথা রেখে বলল, ভুলতে দিচ্ছিও না। বিকেলে তাহসিন যাওয়ার সময় স্বর্ণ সামনে গেল না। ঘরে দরজা বন্ধ করে বসে রইল। শশী তাহসিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, আবার আসিস বাবা, এই মাকে ভুলে যাস না যেন। আপনার যে ঋণ আমার জীবনে আছে সেটা কোনো দিন শোধ করতে পারব না, সারা জীবন কৃতজ্ঞ থাকব। ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। ফোন করিস নিয়মিত। হ্যাঁ করব। আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। নেব বাবা। তুই একা থাকবি, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা। সবার কাছ থেকে বিদায় নেয়া শেষে বের হওয়ার সময় তাহসিন স্বর্ণকে খুঁজতে থাকল মনে মনে, কিন্তু দেখতে পেল না। মোহনা কাছে এসে তাহসিনের হাতে একটা চিরকুট দিয়ে গেল। তাহসিন বাড়ি থেকে বের হয়ে খুলে দেখল তাতে লেখা, তোমার চলে যাওয়া দেখতে পারবো না বলে এলাম না। রাগ করো না, ভালো থেকো। মোহনা আর কোথাও পরীক্ষা দেয়নি। মন খারাপ করে সারাদিন ঘরে বসে থাকে। অনেক বোঝানোর পরেও তার মুখে হাসি ফোটে না সহজে। একদিন সকালে নিনা তাকে ফোন করে বলল, মোহু, তুই শুনেছিস জাবিতে ২য় মেধা তালিকা দিয়েছে? তোর নাম আছে তাতে। আগামী সপ্তাহে ভাইভা। মোহনা লাফ দিয়ে উঠে পড়ল। নেটে চেক করে দেখল সত্যি তার রোল আছে। একই সাথে আনন্দ আর ভয়ের একটা অনুভূতি হল। এবারও ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে না তো? মোহনা নির্দিষ্ট দিন ভাইভা দিতে গেল। তার ভর্তি কনফার্ম হয়ে গেল। সাবজেক্ট পেল ভূতাত্ত্বিক বিজ্ঞান। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশি মনে বাড়ি ফিরল। আজ তার আনন্দের দিন। লক্ষ্যে পৌঁছনোর একটা ধাপ সে পার করে ফেলেছে। এখন পরের ধাপের অপেক্ষা। জানুয়ারিতে মোহনা হলে উঠে গেল। বাড়ি ছেড়ে এত দূরে থাকবে ভাবলেই তার ভীষণ কষ্ট হয়, কিন্তু সে মুখে হাসি ধরে রেখেছে।
শশী কেঁদে ভাসাচ্ছেন। তার ছেলেটা নেই, মেয়েটাও চলে যাচ্ছে। স্বর্ণ কাঁদছে, মৌনীও কাঁদছে। মোহনা বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে। বিদায় ব্যাপারটা আসলেই খুব খারাপ। তাও ভালো মৃত্যুর সময় বিদায় নিতে হয় না, নইলে যে কি হতো। স্বর্ণ মোহনাকে যাওয়ার সময় জড়িয়ে ধরে বলল, তাহসিন চলে গেল, তুইও যাচ্ছিস? আমি কি নিয়ে থাকব? মোহনা উত্তরে একটু হাসল, বলল, অভ্যাস হয়ে যাবে আপু, তোমার সাথে সবাই আছে, আমি যে একা থাকতে যাচ্ছি। স্বর্ণ একটু লজ্জা পেল। ঠিকই তো, সে মোহনার ব্যাপারটা ভেবে দেখেনি। সে মোহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই অনেক ভালো থাকবি রে, তোর মতো ভালো মেয়ে কখনো খারাপ থাকতেই পারে না। স্বর্ণর এখন আর ভালো লাগে না। কেয়া, মোহনা, তাহসিন সবাই চলে গেছে। ক্লাস, পড়াশোনা ছাড়াও অনেক সময় হাতে থেকে যায় তার। তাহসিন ফ্রি হয়ে ফোন করতে করতে রাত 11টা বাজে। তার আগে স্বর্ণর করার কিছু থাকে না। স্বর্ণ ঠিক করল ফ্রিল্যান্সিং শিখবে। সেজন্য একটা কোর্সে ভর্তি হয়ে গেল। এখন সে ক্লাস শেষ করে কোচিং করে, বাড়ি ফেরে সন্ধ্যায়, রেস্ট নিয়ে পড়াশোনা করে। ততক্ষণে তাহসিনের ফোন করার সময় হয়ে যায়। কখনো কথা বলে তারা রাত পার করে দেয়। তাহসিনের পরিশ্রম হয় এখানেও। তবে দিন শেষে তার কথা শুনলে বোঝা যায় সে ভালো আছে। এমন একটা কাজ করছে যাতে সে তৃপ্তি পায়। সে যেখানে থাকে সেটা মোটামুটি গ্রাম এলাকা। যে বাড়িতে থাকে সেখানে আরও 2জন শিক্ষক থাকেন। একটা ছেলে আছে রান্নাবান্না করার জন্য। তাহসিন প্রায়ই গ্রামের ভেতর ঘুরে বেড়ায়। স্বর্ণকে ভিডিও কলে দেখায় কখনো বা। সে এখন প্ল্যান করছে বিয়ের পর এরকম সবুজ ঘেরা জায়গায় বাড়ি বানিয়ে থাকবে। স্বর্ণ এসব শুনে হাসে, আবার মনে মনে আশায় বুক বাঁধে। একদিন দুপুরবেলা তাহসিন ক্লাস শেষে বের হয়ে শুনল কে যেন তার সাথে দেখা করতে এসেছে। সে একটু অবাক হল, এখানে কে এলো? দোতলা থেকে নেমে এসে দেখল স্বর্ণ এসেছে। হাসিমুখে দাঁড়িয়ে আছে সে। তাহসিনের ইচ্ছে হল ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে আদর করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা কলেজ। তাহসিন প্রথমে কথাই বলতে পারল না। শুধু তাকিয়েই রইল স্বর্ণর দিকে। প্রায় 5 মাস পর দেখা। স্বর্ণই প্রথম বলল, কেমন আছো? ভালো। তুমি? ভালো নেই। কেন? তোমাকে ছেড়ে থাকছি বলে। আচ্ছা শোনো, এসব বলার সময় নেই। আজ একটা জরুরি কাজে এসেছি। কি কাজ? আমাকে তুমি বিয়ে করবে। আজকেই? চলবে।